আমার মনে হচ্ছে ফ্র্যাকচার হয়নি, অন্তত গোড়ালির ফোলাভাব দেখে যা বুঝতে পারছি আর কি। আজকের দিনটা দেখ, পেনকিলার খেয়ে ব্যথা কমে কি না। না কমলে একটা এক্সরে করাতে হবে। আর মাথার কাটা দাগ অত গভীর নয়, সেলাইয়ের দরকার হবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়ালেই হবে। তনিমা বললেন। কিন্তু অনেক রক্ত বের হচ্ছে তো, জামা কাপড় একই অবস্থা, দেখেছিস? সমস্যা নেই, মাঝে মধ্যে অল্প কাটলেও রক্ত বেশি আসে, চিন্তা করিস না। তবে হ্যাঁ, মেয়েটার চোখ মুখ দেখে আমার বেশ দুর্বল মনে হচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। কি আসির, স্ত্রীর দিকে খেয়াল টেয়াল রাখো। তনিমার মুখ শুকিয়ে গেল। বিয়ের সময় ফারজানা লন্ডনে ছিলেন, তাই ঘটনার আদ্যপ্রান্ত কিচ্ছু জানেন না। তুষিকে ইয়াসিরের ঘরে দেখে বউ ভেবে নিয়েছেন তিনি। অবশ্য ভুল তো কিছু ভাবেননি, তুষি তো ওর স্ত্রী। কিন্তু ছেলেটা যে ওকে বইয়ের চোখে দেখে না, কথাটা এবার কিছু বলে না বসে। শঙ্কিত নয়ন ঘুরিয়ে ছেলেকে এক পল দেখলেন তিনি, অথচ ইয়াসির কিছু বলল না। দুহাত বুকে গুজে চুপ করে রইল। তুষি নড়ে উঠল হঠাৎ, একটু একটু করে আলাদা হলো চোখের দীঘল কালো পাপড়িগুলো। অস্ফুট গোঙানি শুনে তনিমা খুব ব্যতিব্যস্ত হলেন, চুলে হাত বুলিয়ে ডাকলেন, টুসি টুসি। মেয়েটা নিভু চোখে চাইল। ফারজানা প্রশ্ন করলেন সাথে সাথে, এখন কেমন লাগছে তোমার? গলার স্টেথোস্কোপ দিয়ে আর চেহারার অভিব্যক্তিতে তুষি বুঝল ইনি ডাক্তার। ঠোঁট নাড়ালো দুর্বলের মতো। মাথা ঘুরছে। ভদ্রমহিলা কিছু একটা ভাবলেন, শুধালেন পরপরই, বমি পাচ্ছে। লাস্ট সাইকেল মিস করেছিলে কবে? ইয়াসিরের কপাল বেঁকে গেল। তনিমা জিভ কাটলেন আলগোছে। এই রে, ফারজানা কত দূর চলে গেছে। মিনমিন করে বললেন, আরে ওসব কোনো ব্যাপার নয়। ভদ্রমহিলা হাসলেন। পেশেন্টের মুখ থেকেই শুনি না, তুমি বলো তো মামুনি। তুষি শেষের টুক বোঝেনি, নিষ্পাপ কণ্ঠে বলল, আমার তো সাইকেল নেই। ভদ্রমহিলা ভ্যাবাচেকা খেলেন, তাকালেন হতভম্ব চোখে। তনিমা হতাশ চিত্তে মাথা নোয়ালেন হাতের ওপর। ইয়াসির মুখ খুলল এতক্ষণে, খুব ধীর অথচ গম্ভীর শোনালো কথাগুলো। এরকম কিছু নয়, আপনি ওইসব প্রশ্ন বাদ দিয়ে চেক আপ করুন। ফারজানা তনিমার দিকে চাইলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামান্য হাসলেন রমণী, বললেন, না মানে, বিয়ে তো 1 মাসও হয়নি, তার আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আমি তো পেনকিলার দিয়েছি, এখন ব্যথার ওপর ডিপেন্ডেন্ট সব কিছু। অনেক সময় ফোলাভাব বেশি হলে সারতে সপ্তাহখানেক লাগে। তবে ব্যথা বাড়তে থাকলে অবশ্যই হাসপাতালে আসিস, এক্সরে করে দেখব। আর ব্যথার জন্য জ্বর এসেছে, ওষুধ খেলে কমে যাবে। এখন তাহলে আসি। ঘাড় নাড়ালেন তনিমা। ফারজানা চারকোনা কালো ব্যাগটা তুলে উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, ছেলের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে টনি। ইয়াসিরও দেখতে ভালো। নাতি নাতনির রূপ তো তুই ঝলসে যাবি রে। ইয়াসির চসূচক শব্দ করলো, মহাবিরক্ত হয়ে শ্বাস ফেলল চোখ বুজে। তনিমা খুব অসহায় চিত্তে হাসলেন, উত্তরে কি বলবেন বুঝতে পারছেন না। ফারজানা আরো কিছু বলতে চাইলেন হয়তো, তবে প্রসঙ্গ কাটাতে ইয়াসির এগিয়ে এলো, হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, আপনি আসুন আমার সাথে। ওরা যেতেই তুষি বলল, কোন সাইকেলের কথা বললো বলুন তো? তনিমা অস্বস্তি গিলে বললেন, এসব বুঝতে হবে না, তুমি বলো তো, তোমার শরীর দুর্বল কেন? খাও না ঠিক মতো? খাই তো, একটু চিন্তায় আছি, তাই হয়তো। এত কিসের চিন্তা তোমার? কবে বাড়ি যাবে ভাবছো? মুখ কালো করে মাথা নাড়ল তুষি। তনিমা গাল ছুঁয়ে বললেন, নিশ্চয়ই যাবে, ওসব নিয়ে ভেবো না। ইয়াসিনের রাগ পড়লেই দেখবে ও তোমাকে নিয়ে যাবে। এমনি সময় ইয়াসিরের কথায় ভেঙচি কাটে তুষি। আজ আর যুক্তি তর্কে গেল না, বসে রইল চুপ করে। তনিমা নরম গলায় শুধালেন, ছোটর ঘরে গিয়েছিলে কেন, তাও আবার ওয়াশরুমে? ও বলল, পরিষ্কার করতে। অবাক হলেন তিনি। পরিষ্কার করতে? কে বলেছে পরিষ্কারের কথা? তুষির জবাব চটপট, উনিই বলে গেছেন আমাকে দিয়ে ধুয়ে রাখতে। ইয়াসির ঘরে ঢুকছে তখনই শেষ কথা কানে এলো তার। প্রশ্ন করলো সাথে সাথে, কথাটা কি তোমাকে আইরিন বলেছে? তুষি ফিরে চাইলো তড়িৎ বেগে, ওপর নিচে মাথা নেড়ে বলল, মেঝেটা খুব পিচ্ছিল, পা রাখতে গেলাম আর অমনি ফসকে গেল, এত ব্যথা পেয়েছি। ইয়াসির এসব শুনলো না, চেঁচিয়ে উঠলো আচমকা, আইরিন, আইরিন! অমন দরাত স্বরে ঘাবড়ে গেল তুষি। তনিমা মিয়ে এলেন আশঙ্কায়, আস্তে করে বললেন, থাক ইয়াসির, ছেড়ে দে, কিছু বলিস না। ইয়াসির শুনবে কি না বোঝা গেল না। তার চৌকস চোয়ালের দৃঢ়তায় দ্বিধায় ভুগল তুষি।
আইরিন ঘরে গিয়ে গুম মেরে বসেছিল। হঠাৎ ছুটে এলো মিনিটে। জি ভাইয়া, ডাকছিলেন? ছোট মা তোমাকে বলেছে? ছোট মা তোমাকে বলেছে ওকে দিয়ে ওয়াশরুম ক্লিন করানোর কথা? আইরিন ঘাবড়ে গেল। ফ্যাকাশে হলো মুখখানা। হ্যাঁ না যাই বলবে তাতে বিপদ। তাও মাথা নাড়ল কোনো রকম। ইয়াসির ভ্রু চালো। তাই ফোন করে দেখবো ছোট মাকে? আইরিন ঢোক গেল। তার অগছালো চাউনি আর ঘন ঘন জিভের ঠোঁট চোবানোর দশা সূক্ষ্ম চোখে মাপল ইয়াসির। পুরো কণ্ঠে বলল, মিথ্যে বলেছিলে তাই তো? আইরিন চুপ, কাঁপছে সে। ফ্লোরে কি মেখেছিলে? উত্তর এলো না। ইয়াসির চিৎকার করে উঠল। কি মেখেছিলে? মেঘের মতো গর্জন শুনে কেঁপে উঠল আইরিন। হড়বড়িয়ে বলল, সাবান সাবান। তুষির ঠোঁট ফাঁকা হয়ে গেল। সাবান মাখা ছিল মেঝেতে, সেজন্যই অমন করে আছাড় খেলো ও। তনিমা স্তম্ভিত হয়ে বললেন, আইরিন, তুমি ওয়াশরুমে সাবান মেখে এসেছিলে তুষিকে ফেলার জন্য? কি আশ্চর্য, কেন করছো এমন? আইরিন নিরুত্তর, ভয়ে ডরে জবুথবু। চোখের কোণ তুলে বুঝতে চাইল ইয়াসিরের অভিব্যক্তি। খুব ঠান্ডা চোখে চেয়ে সে। এমন নিস্পৃহতা দেখে দ্বিগুণ শঙ্কায় চুপসে এলো মেয়েটা। ইয়াসির শান্ত অথচ কড়া গলায় বলল, আমি মেয়েদের গায়ে হাত দিই না, নাহলে এক থাপ্পড়ে তোমার গাল থেকে মারিয়ে আলাদা করে ফেলতাম। আইরিনের কান্না পেয়ে গেল। একটা সামান্য কাজের মেয়ের জন্য ইয়াসির ভাই এভাবে বলতে পারেন? ও আবার বলল, নিশ্চয় ওই দিনের প্রতিশোধ নিতে এটা করছিলে। তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করেছো? তোমার জন্য একটা মেয়ের মাথা ফেরেছে, পা মচকেছে, ভেঙেও যেতে পারতো। ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে ঘাট ধরে বাড়ির বাইরে ফিরে আসে। শুধুমাত্র ফুপির জন্য করলাম না, কিন্তু পরের বার এমন কিছু করতেও চেও না। আমার দ্বিতীয় রূপ দেখবে তখন। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। আমি মানে আমি কোষে ধমক ছিল ইয়াসির। চুপ, আমার সামনে থেকে যাও। কি হলো, যাও। অপমানে জর্জরিত আইরিন প্রত্যুত্তরে গেল না। টলমলে চোখে একবার তুষির দিকে চাইল। পৃথিবীর সবটুকু উষ্ণতা অক্ষিকুটো এসে ভিড়ল অমনি। দাঁত পিষে ভাবল, তোমার জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো। এত অপমান আমি ভুলবো না তুষি। এর দ্বিগুণ ফিরিয়ে দেব। আই সোয়ার, এর দ্বিগুণ পাবে তুমি। তনিমা দীর্ঘশ্বাস ফেললেন। খুব আক্ষেপ করে বললেন, আইরিনটা এমন কি করে হয়ে গেল বলতো সার্থক? ও তো এমন ছিল না, হঠাৎ তুষির পেছনে পড়লো কেন এভাবে? তুষি নিজে বিভ্রান্ত। জ্বর ব্যথা সব ভুলে গেছে বিস্ময়ের তোরে। আইরিনের কোন পাকা ধানে মই দিয়েছিল যে এমন করতে হবে? মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নেয়। চোখ দুটো ঘুরে আসে ইয়াসিরের ওপর। মনে পড়ে ওকে কোলে নেওয়ার দৃশ্য, মাথায় ওষুধ লাগানোর চিত্রপট, সে পকেটমার, ছেলেদের হাবভাব ঘুরে বেড়ানোর। তুষি কি লজ্জা পেল? ওসব স্পষ্ট না হলেও ইয়াসির তাকাতে চট করে নজর নামিয়ে আনলো সে। তনিমা উসখুস করছেন কিছু বলতে। ইয়াসির কাবার্ডে হাত দিয়েছে। কালকের ফাইলটা ভুলে রেখে গিয়েছিল, ওটা নিতে এসে ঘটে গেল এসব। ভদ্রমহিলা ছেলেকে দেখলেন কিছু পল, রয়েস হয়ে বললেন, বলছিলাম কি সার্থক, তুষি তো অসুস্থ, আবার পায়েও ব্যথা পেয়েছে। এই সময় ওপর নিচ টানা হেঁচড়া না করে তোর ঘরেই বরং থাকুক। ঝট করে ফেলল ইয়াসির। ভীষণ তাজ্জব হয়ে বলল, আমার ঘরে কেন থাকবে? এটা কি হাসপাতাল নাকি? চাউনি আর কথায় তনিমা গুলিয়ে ফেলল সব। না মানে অসুস্থ দেখে বললাম। স্টোর রুমটা তো থাকার পরিবেশ নেই, না আছে একটা খাট না কিছু। সুস্থ মানুষই থাকতে পারে না ঠিক করে সেখানে। ও ইয়াসির একটু চুপ থেকে বলল, সে ব্যবস্থা আমি করছি, কিন্তু এই চোরের জায়গা আমার ঘরে নেই। তুষির নাকের ডগা ফুললো এতক্ষণে। আবার চোর চোর করছে। বেটা তোর ঘরে থাকতে চায় কে? তনিমা হতাশ হলেন। দীর্ঘশ্বাস ফেললেন একজোট। ভেবেছিলেন এই সুযোগে তুষিকে রেখে যাবেন এ ঘরে। দুটোতে একই কামরায় থাকলে নিশ্চয়ই মন বিনিময় হতো। মুখ ভার করে বললেন, থাক, তোর তাহলে কিছুই করতে হবে না। একটু কষ্ট করে নামো তো তুষি, আমি তোমাকে নিয়ে যাই। তুষির এই বিষয়ে মাথা ব্যথা নেই। শরীরে নিস্তেজ হয়ে আসা টের পাচ্ছে সে। মাথা টনটন করছে ব্যথায়। নিশ্চুপ মেয়েটার দুর্বল দেহটা নিয়ে নামতে যায়। ফ্লোরে এক পা হতে মাথা চক্কর কাটে। ফের পড়তে গেলে ধরফড়িয়ে এসে ধরল ইয়াসির। আবার সে ঘনিষ্ঠ হলো দুজন। তুষি থমকালো, তাকালো চোখ তুলে। সন্ধি হলো একজোড়া নিষ্প্রাণ চাউনির সাথে। ইয়াসির ফোঁস করে শ্বাস ঝাড়লো। বুঝলো সে ছাড়া হবে না। তারপর একটু আগের মতো চট করে কোলে তুলল আবার।
তুষি নির্বাক চোখে চেয়ে। ইয়াসির হঠাৎ এমন করে ছোঁয়াতে কোথাও কিছু হচ্ছে কিনা কে জানে, তবে বকবক করা মেয়েটার কথার বাণী বাদ পড়েছে আজ। এই যে তুষি বাগবিতণ্ডায় যাচ্ছে না, টু শব্দ করছে না, শুধু চুপটি করে বিস্ময় বিভূতের মতো ইয়াসিরের দিকে চেয়ে আছে। মানুষটা সোজা বেরিয়ে এলো, পিছু পিছু এলেন তনিমাও, তার ঠোঁটে চাপা হাসি। মন তো বলছে এরা একদিন এক হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে সেটাই জানা নেই। ইয়াসির তুষিকে নিয়ে ইউষার ঘরে ঢুকেছে। সেই একই রকমই খাটে বসে ফিরতেই তনিমা বললেন, এখানে আনলি যে? থাকুক। চলেই যাচ্ছিল সে, দরজা অব্দি গিয়ে ফিরল, আবার বলল, মতে দিয়ে ওষুধ আনিও, পড়াশোনা জানে না, ভুলভাল খেয়ে ফেলবে। ইউষাকে বলবে দেখে শুনে খাওয়াতে, আর এই মুহূর্তে একে দিয়ে কাজ করানোর দরকার নেই। ইয়াসির বেরিয়ে গেল, কোথাও তার টিকিটাও নেই, অথচ চেয়ে রইল তুষি। যতদূর চোখ যায় দেখলো সে, পরপরই হুঁশ পেয়ে সরালো নজর, মাথা রাখলো বালিশে। তনিমা গায়ে কাঁথা টেনে দিলেন, চুলে হাত বুলিয়ে বললেন, তুমি বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি, কেমন? বিকেল নাগাদ এক ভ্যান ভর্তি করে কিছু মালপত্র এলো সৈয়দ ভবনের দোরগোড়ায়। শওকত বাড়ি ফিরেছেন মাত্রই, এত ফার্নিচার দেখে কিছু বিভ্রান্ত হলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলেন তনিমা নিজ দায়িত্বে লোক দিয়ে সেসব স্টোর রুমে ঢোকাচ্ছে। প্রশ্ন ছুড়লেন তিনি, কি এসব, কে পাঠালো? তনিমার মুখ হাসি হাসি, খুব বললেন, স্বার্থ পাঠিয়েছে টুসির ঘরের জন্য। অমনি চেহারা টান টান করে ফেললেন শওকত, কৌতূহল মিলিয়ে মুখায়বে বিরক্ত এসে ভিড়ল। অতিষ্ঠ আওড়ালেন, আদিক্ষেতা, বউ মানে না, আবার তার জন্য জিনিসপত্র কেনে। পুলিশের চাকরি না করে রাজনীতি করলেই পারতো, যত সব। অহেতুক চোটপাট করে চলে গেলেন তিনি। তনিমা মাথা নাড়ালেন দুপাশে। কেন যে সবাই এত রুষ্ট মেয়েটার প্রতি? মানুষে মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি এমন হয়? তুষির ঘরের জন্য একটা খাট, একটা ছোটখাটো ওয়ার্ড্রপ আর একটা টেবিল কিনেছে ইয়াসির। লোকজন এসে সেসব ঠিকঠাক করিয়ে দিল। রেশমিকে সাথে নিয়ে ঘরটা নতুন করে ঝাড়মোছ করালেন তনিমা। ময়লার আস্তরণে জমে থাকা রুম বসবাসের দারুণ জায়গা হলো নিমেষে। তুষি এখন ঘরেই। ইউষার তনিমা দুজন ধরে ধরে খুব সাবধানে নামিয়েছে মেয়েটাকে। ঘরের চেহারা দেখে বিস্ময় চোখ কপালে উঠেছে তার। ততধিক অবাক হলো এসব ইয়াসিরের কিনে দেওয়া শুনে। তার ওই হতবাক দৃষ্টি হয়তো বুঝে ফেলল ইউষা। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, দেখলে, ভাইয়া তোমার জন্য আনিয়েছে। আমার কি মনে হয় জানো, ভাইয়ার এখন তোমাকে নিয়ে সামথিং সামথিং হয়। সামথিং সামথিং কি? ইউষা ফিসফিস করলো। অয়ন ভাইয়ের জন্য আমার মাঝে যেটা হয় সেটা। তুষি ফোঁস করে শ্বাস ফেললো। তার নীরস মুখ দেখে ইউষা বলল, মাথা ব্যথা করছে? না, একটু পাই। ও কথা কেড়ে নিল। পা ব্যথা? আচ্ছা দাঁড়াও, আমি একটু তেল গরম করে আনি, মালিশ করে দিলে আরাম পাবে। এরপর তোমার ওষুধও আছে। তুষিকে কিছু বলার সুযোগই দিল না। দুরন্ত পায়ে ছুটে গেল মেয়েটা। কক্ষের ছোট্ট জানালা ছাপিয়ে বাইরে চাইল তুষি। অন্ধকার চেপে বসা আকাশে দাদির মুখটা ভেসে উঠল হঠাৎ। মেয়েটার বুক হু হু করে অমনি। কতদিন দাদিকে দেখে না, দাদির হাতে খায় না। এই যে আজ ওর মাথা ফেটে গেল, দাদি থাকলে কেঁদে কেটে ভাসিয়ে দিত নিশ্চয়ই। তুষি উদাস চিত্তে হাসলো। ও কখনো কাঁদে না, যত ঝড় আসুক, বিপদ হোক। তুষি আর 5টা মেয়ের মতো ফ্যাচ ফ্যাচ করে চোখের জল ফেলেনি। মন খারাপ হয়েছে, মাথা বিগড়ে গেছে, কিন্তু নাকের জলে চোখের জল হয়নি। তুষি শেষ কেঁদেছিল ছোটবেলায়, যেদিন স্কুল থেকে ওর নাম কাটিয়ে দিল দাদি। তারপর থেকে তুষি খুব শক্ত একটা পাথর হলো। গায়ে যতই ঠোকা লাগুক, চোখে জল আর আসে না। অয়ন বার ফিরল সবে, ঘেমে নিয়ে ক্লান্ত সে। কোনোর ভাঁজে সফেদ অ্যাপ্রন ঝুলিয়ে চোখ কাঠ মারাতেই সামনে পড়ল ইউষা। ওড়না দিয়ে গরম তেলের বাটি ধরে নিয়ে যাচ্ছে কোথাও। সঙ্গে সঙ্গে ডাকলো সে, ইউষা। বসার ঘর ফাঁকা তখন। অয়নের ভরাট জমার স্বর নিস্তব্ধতায় প্রতিধ্বনি হলো। চমকে ফিরল মেয়েটা। পুরুষালী প্রিয় মুখটা দেখে হাসি ফুটল ঠোঁটে। ও তুমি কখন এলে? এসেছি 2 ঘন্টা হবে। এতক্ষণ বসে বসে ঘুমাচ্ছিলাম, দেখিসনি? ইউষা ঠোঁট উল্টালো। এভাবে বলছো কেন? হাতে কি? গরম তেল। কেন? তুষির পা মুচকে গেছে, মালিশ করে দেব। অয়নের কপালে ভাঁজ পড়ল। চাইছিল জিজ্ঞেস করবে না, মুখ ফসকে বেরিয়ে এলো তাও। কি করে হয়েছে? ইউষার কণ্ঠে উদ্বেগ।
ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, মাথাও ফেটেছে জানো। অয়ন নিচের ঠোঁট কামড়ালো। একবার ভাবলো পড়লে পড়েছে, ওর কি। পরের বার ভাবলো ও তো ডাক্তার, শিশুবিদ হোক যাই হোক ডাক্তার তো, মনুষ্যত্বের খাতিরেও একবার কি দেখে আসা উচিত নয়। ছোট করে বলল, দেখি চল। ইউষা খুশি হয়ে গেল। সদ্য ফোটা কামিনীর মতো নিষ্কুলুষ হাসলো সে। অয়ন সামনে হেঁটে যায়, আর মানুষটার চওড়া পিঠ দেখে দেখে পা বাড়ায় সে। তুষির ব্যথা না কমলেও মনে আনন্দ। নরম খাটে কোমল গদি, জামা কাপড় রাখার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সব আছে এখানে। খাটের শক্ত কাঠে পিঠ মিলিয়ে বসে চারপাশ দেখছিল সে। এরই মাঝে ঢুকলো অয়ন। এক টুকরো সাদা আলোতে ফর্সা মেয়েটার উপর সরাসরি নজর পড়ল তার। বুকের কোথাও একটা বিদ্যুৎ স্ফুরণ হলো। এ যেন তীব্র শব্দে আছড়ে পড়া বাজ। খুব অস্থিরতা জেকে বসলো ঘাড়ে। ইউষা বলল, তুষি, ভাইয়া এসেছেন তোমাকে দেখতে। তুষি ফিরল এদিকে। অয়নকে দেখে ঝলমল করে উঠল। ব্যস্ত হয়ে বলতে গেল, ভেতরে অথচ শরীরটা নাড়াতেই ব্যথা পেল ফের। ছোট্ট একটু নিনাদ বেরিয়ে এলো ঠোঁট ফুঁড়ে। অয়ন লম্বা পায়ে এগিয়ে এলো, অমনি দাঁড়ালো ঠিক মুখোমুখি। তুষির চোখের দিকে না চেয়ে সোজা পায়ে ফেললো নজর। বেশ ফুলেছে, ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, ফারজানা আন্টি এসেছিলেন, পেন কিলার দিল, এরপরেও ব্যথা বাড়লে এক্স রে। ওষুধ খাইয়েছিস? হ্যাঁ। অয়ন কপালের দিকে চাইলো, এবার ব্যান্ডেজ দেখে বলল, তুই ব্যান্ডেজ করেছিস? না, আমি তো ক্লাসে ছিলাম। প্রেসক্রিপশন কোথায়? আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। এত ভালো কথাতেও চটে গেল অয়ন। চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো। মেয়েটা হতভম্ব হয়। ঠোঁট উল্টে ইউষার পানে চায় একবার। কি করেছে ও? কাল সেদে কফি খাওয়ানো লোক হয়তো কেমন ধমকালো কেন? ইউষার চোখেও প্রশ্ন। অয়ন ভাই তো মেজাজি মানুষ নন, ধমক টমক ওনার সাথে যায় না। কি হলো হঠাৎ? কিন্তু ওসব জিজ্ঞেস করতে পারলো না। তার দোনামোনার মাঝে শক্ত গলায় শুধালো অয়ন, প্রেসক্রিপশন কোথায়? ইউষা চোখ দিয়ে দেখালো, ওই তো টেবিলে। অয়ন গিয়ে হাতে তুললো সেটা। হুট করে পাতলা কাগজের উপর দিয়ে তুষির দিকে চাইলো সে। কেন চাইলো জানে না, তবে খুব 2 সেকেন্ড নিষ্পলক মেয়েটাকে দেখলো অয়ন। কোকড়া চুল ছেড়ে রাখা, মাথায় ব্যান্ডেজ, একটা বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে আছে। কি নিষ্পাপ ললিত সুন্দর মুখ, গধূলির মতো নির্মল অথবা বকুলের ন্যায় স্নিগ্ধ। হবে কিছু একটা। পরপরই সে চোখ সরালো, যেন হুঁশ এসেছে এক্ষুনি। গলা ছেড়ে বলল, সব ঠিকঠাক আছে? তাও কোনো সমস্যা হলে আমি আছি, কিছু লাগলে ডাকিস। মাথা নাড়ালো ইউষা। আচ্ছা, আমি তো আজ রাতে ওর সাথে ঘুমাবো, তোমার কিছু লাগলে আমাকে বলবে, হ্যাঁ ফোন করলেও হবে। মেয়েটা আশায় ছিল সায় দেবে অয়ন, বলবে হয়তো তোকেই তো ডাকবো, তুই ছাড়া কি আছে আমার। কিন্তু হলো না এমন, বরং রুক্ষ স্বরে বলল সে। আমার কিছু দরকার নেই। তারপর হনহন পায়ে ঘর ছাড়লো অয়ন। ইউষা আহত হলো, দীর্ঘশ্বাস ফেললো, বিড়বিড় করলো মনে মনে, তোমার নেই, আমার তো আছে, আর আমার তোমাকেই দরকার অয়ন ভাই, দিয়ে দাও না। তুষি হাত টানলো তখনই, তেল পড়ে যাবে ভেবে। ধরফরিয়ে বাটিটাকে আরো চেপে ধরলো ইউষা। ধপ করে বসে পড়লো সামনে, গোল চোখে বলল, কি হয়েছে? তোমার এই ভাইকে বিটকেলটার ভূতে ধরেছে। আমাকে কিভাবে ধমক দিল দেখলে? আমি আর কখনো কারো প্রশংসাই করব না। বাইরে থেকে ফিরেছে তো, বোধহয় মেজাজ ঠিক নেই। ভাইয়া এমনিতে খুব নরম মানুষ। তারপর চপল পায়ে গিয়ে ঘরের দৌড় দিল ইউষা। সামনে এসে ফিস ফিস করলো, আমি যে অয়ন ভাইয়াকে পছন্দ করি, কাউকে বলনি তো? না, কাকে বলবো? গদগদ হয়ে পড়লো সে। থ্যাংক ইউ। বাড়িতে কেউ কিন্তু কিচ্ছু জানে না, আগে অনার্সটা শেষ করি, তারপর এই নিয়ে উঠে পড়ে লাগবো। আচ্ছা। ইউষা ভ্রু গোছায়। তোমার কি হয়েছে বলো তো? আজ কেমন কেমন লাগছে, শরীর বেশি খারাপ বুঝি? কিন্তু জ্বর তো নেমে গেছে, তাহলে? তুষি উত্তর দিতে পারলো না। ও নিজেই জানে না ওর কি হয়েছে, শুধু টের পাচ্ছে অন্তপুরের কোথাও একটা গোল হয়ে ঘুরছে কিছু, যার অনুভূতি লাভার ন্যায় তপ্ত, আবার হিমের মতো শীতল, কখনো আবার পাথর সম ভারী। কিন্তু কি এটা? সময়ের এক নরম আবছা ক্যানভাসে হেলে পড়েছে সূর্য। লালচে সোনালি আকাশে তখন দাপুটে পাখিদের আনাগোনা। ওদের নিড়ে ফেরার তারায়
পাখি ঝাপটানোর শব্দে একরকম ক্লান্ত সুর। নরম রোদের তালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে। চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিলে বসে আছে অয়ন। ফর্সা সুতনো মুখখানায় প্রগাঢ় চিন্তা তার। হাস্যহীন ঠোঁট দুটো একটার গায়ে আরেক